ফুলন দেবীকে আসলে কোন পরিচয়ে আপনাদের সামনে উপস্থাপন করা উচিত তা আমার ঠিক জানা নেই। তার জীবন কাহিনীকে অনায়াসে এক দুর্দর্শ ডাকাতের ত্রাসের রাজত্ব বলে চালিয়ে দেওয়া যাবে। কয়েকবার গণধর্ষণের শিকার হয়ে কোনো মতে পান নিয়ে বেঁচে ফিরে তার বদলা নিতে গিয়ে বেহমাই গ্রামের 22 ঠাকুরকে খুন করেছিলেন নিজ হাতে। 11 বছর জেল খেটে ফেরত আসা সেই নারী দুবার এমপি নির্বাচিত হয়ে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। পুলিশের চোখকে টানা 2 বছর ফাঁকি দিয়ে নিজের মাথার বিনিময়ে অর্থ পুরস্কার ঘোষণা করতে বাধ্য করতে পারা ফুলন দেবীকে আপনি ঘৃণার চোখে দেখবেন নাকি তার প্রতি শ্রদ্ধায় মাথা নত করবেন তা একান্ত আপনার মতামত। উত্তরপ্রদেশের পুলিশকে গোল খাইয়ে ছাড়া এই ডাকাতের প্রথম জীবনের গল্প শুনলে যে কারো গা শিউরে উঠতে বাধ্য। বর্ণবাদের বিরুদ্ধে আজ পর্যন্ত যে কজন নারী বিজয়ী হতে পেরেছেন তাদের তালিকায় বেশ উপরের দিকেই থাকবেন ফুলন দেবীর নাম। আইনের কাছে তিনি সন্ত্রাসী, কিন্তু নিচু জাতের মাল্লাদের কাছে তিনি ভগবান। মানুষের কটাক্ষকে বিন্দুমাত্র পরোয়া না করে যিনি নিজ হাতে নিজের দুর্দশার গল্প, বদলে যাওয়ার গল্প ভদ্র সমাজের চোখে কিংবা সমাজের উচ্চ বর্ণের কাছে তীব্র বিতর্কিত এক যুদ্ধের গল্প লিখে গেছে। আজ থেকে 1.5 যুগ আগে দিল্লিতে নিজের বাসভবনের সামনে যাকে গুলি করে মেরে ফেলাটা প্রভাবশালীদের জন্য অত্যাবশ্যক হয়ে উঠেছিল। আসসালামু আলাইকুম, আমি নুরুজ্জামান নীরব। আজকের ভিডিওতে আমরা জানবো ফুলন দেবীর জীবন কাহিনী তথা জন্ম, বিয়ে, কেন আর কিভাবে 22 জন ঠাকুরকে হত্যা করেছিল ফুলন দেবী, রাজনৈতিক জীবন ও আত্মসমর্পণ করতে যে শর্তগুলো বেঁধে দিয়েছিল, জেল ও হত্যা। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও।
সেই অপরাধী নতুন জীবন। পূর্বেই জেনেছি বিক্রমকে আসলে শ্রীরাম হত্যা করেছে, তারপরে সে ফুলনকে অপহরণ করেছে, কিন্তু সে বেহমাই গ্রামে এসে তাদের বলে উল্টো তথা গণধর্ষণের ডিউরেশন ছিল 23 দিনের উপরে। গণধর্ষণের এক পর্যায়ে প্রায় মৃত ভেবে মানুষরূপী ওই জানোয়ারগুলো তাকে ফেলে দিয়ে আসে। কোনো মতে একটি গরুর গাড়িতে উঠে বেহমাই গ্রাম থেকে পালিয়ে আসে ফুলন। অবশ্য একটি আশ্চর্যজনক ব্যাপার হলো, ফুলন দেবী নিজ মুখে কখনো এই গণধর্ষণের কথা সরাসরি স্বীকার করেননি। তার আত্মজীবনীর লেখিকা মালা সেনকে বলেছে, ওরা আমার সাথে অনেক অন্যায় অত্যাচার করেছে। এই একটি লাইনকে অবশ্য ফুলন দেবীর সার্বিক অবস্থার প্রতীকীরও বলে বিবেচনা করা যায়। তবে ধরে নেওয়া যায় বাইরে থেকে
ফুলন দেবীকে যতই কঠোর মনে হোক না কেন, লোকলজ্জার ভয়কে স্বয়ং ফুলন দেবী বা দস্যুরানী নিজেও উপেক্ষা করতে পারেনি। স্থানীয়রা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তবে দর্শনের শিকার অন্যান্য নারীদের মতো চুপ করে বসে থাকেননি ফুলন। নিজের অপমানের প্রতিশোধ নিতে নিজেই তৎপর্য হয়ে উঠেছেন। বিক্রমের এক বন্ধু, নামটি ছিল তার মানসিংহ। মানসিংহ ফুলনের খবর পায়। তার সাহায্যে মুসলিম এক ডাকাত সর্দার বাবা মোস্তাকিমের কাছে পৌঁছায় সে। বাবা মোস্তাকিমের সাহায্যে মানসিংহ আর ফুলন মিলে গড়ে তোলে নতুন একটি ডাকাত দল। নির্যাতিত হওয়ার আনুমানিক 17 মাস পর 1981 সালের 14ই ফেব্রুয়ারি শ্রীরাম এবং লালারামের খোঁজ পায় ফুলন দেবী। তাদের হত্যা করতে এক বিয়ে বাড়িতে গিয়ে তার উপর নির্যাতন চালানো 2 ঠাকুরকে চিনতে পারে সে। প্রচন্ড ক্রোধে এবং রাগের প্রসূবতী হয়ে সেখানে উপস্থিত থাকা 22 জন ঠাকুরকে একাই নিজ হাতে গুলি করে হত্যা করেছেন ফুলন দেবী। ইতিহাসের এই ঘটনা বেহমাই হত্যাকাণ্ড বা বেহমাই গণহত্যা নামে বেশ পরিচিত। এতে বেশ কিছু নিরীহ ঠাকুর মারা যাওয়ায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বিপি সিং পদত্যাগ করতে বাধ্য হন। ধীরে ধীরে লোকের কাছে দস্যুরানী ফুলন দেবী শব্দ যুগল বেশ পরিচিত হয়ে ওঠে। মায়াবিনী এই ডাকাত সর্দারের সমস্ত ক্ষোভ যেন ঠাকুরদের প্রতি এবং নিশুজাতের মাল্লারা যেন তার পরিবার। গ্রাম থেকে শহর প্রায় সব জায়গায় দুর্গার নামে ফুলন দেবীর মূর্তি বেচা কেনা চলে। এ যেন সত্যি এক রবিনহুডের গল্প। তবে এত বড় হত্যাকাণ্ড ঘটিয়ে খুব সহজে ছাড় পায়নি ফুলন দেবী। 48টি অপকর্মের জন্য, যার মধ্যে 30টি ডাকাতি এবং অপহরণের অভিযোগ, প্রায় 2 বছর পুলিশকে নাস্তানাবুদ করে অবশেষে কিছু শর্ত সাপেক্ষে পুলিশের কাছে ধরা দেয় ফুলন দেবী। চলুন তাহলে সেই শর্তগুলো জেনে নেওয়া যাক। প্রথম, ফুলন ও তার অন্যান্য সঙ্গীরা কেবল মধ্যপ্রদেশে আত্মসমর্পণ করবে। বিচারের জন্য তাদের উত্তরপ্রদেশে নেওয়া যাবে না। দ্বিতীয়, তাদের ফাঁসি দেওয়া যাবে না এবং 8 বছরের বেশি সময় কারাবাস হবে না। তৃতীয়, মায়াদিন কর্তৃক অবৈধভাবে দখল করা জমি ফুলনের পিতাকে ফেরত দিতে হবে। চতুর্থ, ফুলনের পিতামাতাকে মধ্যপ্রদেশে পাঠিয়ে দিতে হবে এবং সরকার ফুলনের ভাইকে চাকরি দেওয়ার নিশ্চয়তা প্রদান করতে হবে। দস্যুরানী ফুলন দেবীর সবগুলো শর্ত মেনে নেয় সরকার। তবে 8 বছরের জায়গায় তাকে 11 বছর কারাবাস করতে হয়। আনুমানিক বেহমাই হত্যাকাণ্ডের 2 বছর পর 1983 সালের ফেব্রুয়ারি মাসে আনুমানিক 80,000 দর্শকের উপস্থিতিতে ফুলন দেবী আত্মসমর্পণ করে। (1994 সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জন্ম নেয় নতুন এক ফুলন দেবী। 1996 সালে সমাজবাদী পার্টি এসপি ফুলনকে মির্জাপুর আসনে নির্বাচন করার জন্য বাছাই করে। রাজনৈতিক জীবনে ফুলন দেবীর গুরু ছিলেন মুলায়ম সিং যাদব, যিনি ছিলেন সমাজবাদী পার্টির। ভারতীয় জনতা পার্টি ও বেহমাই হত্যাকাণ্ডে নিহত ঠাকুরের স্ত্রীদের ঘোর আপত্তি থাকা সত্ত্বেও সেবার নির্বাচনে জয়লাভ করে ফুলন দেবী। 1998 সালের মধ্যবর্তী নির্বাচন হেরে গেলেও 1999 সালের মির্জাপুর লোকসভা নির্বাচনে ফের তার আসন দখল করে এক সময়ের দুপর্দ প্রতাপশালী দস্যুরানী। মধ্যপ্রদেশের জঙ্গল ছেড়ে যা আশোকা রোডের চকচকে একটি বাসায় তার নতুন ঠিকানা হিসেবে নির্বাচন করা হয়। জীবন বদলে গেলেও পেছনে পেলে আসা দিনগুলো তাকে তাড়া করে প্রতিনিয়ত। তার ব্যাপারে যে কারো যথেষ্ট পরিমাণ ক্ষোভ ছিল সে ব্যাপারে স্বয়ং
দস্যুরানী নিজেও জানতেন। তার সম্পর্কে বলতে গিয়ে ইন্দিরা জয় সিং জানান, ফুলন সবসময় জানতো অতীত তাকে দাওয়া করে বেড়াচ্ছে। একজন নারী হয়ে ভারতের ভৃত্য সমাজকে চ্যালেঞ্জ করার জন্য অনেকের চোখে তিনি জন্মবর একজন অপরাধী ছাড়া কিছুই নয়। ঠিক এই কারণে সবসময় সে পুলিশ নিরাপত্তায় চলাফেরা করত। দিনটি ছিল 2001 সালের 25শে জুলাই। পার্লামেন্ট থেকে ফেরার পথে শের সিং এর গুলিতে ফুলন দেবী বা দস্যুরানী আহত হয়। আহত অবস্থায় তাকে হসপিটালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় আরো জড়িত ছিল ধীরাজ রানা ও রাজবীর। 1981 সালের বেহমায় হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার জন্য ফুলন দেবীকে হত্যা করে তারা। পরবর্তীতে শের সিং দেহরাদুনে আত্মসমর্পণ করে। ঠিক এভাবেই পরিসমাপ্তি ঘটে বিদ্রোহী এক নারীর। ফুলন দেবীর মতো না